কয়েকটি নক্ষত্র নিঃশেষে লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ৮, অংশ ১। অদ্রিজ যে পাত্রে তার সুইট ক্যান্ডি মেশানো কফি পান করেছিলেন, পাত্রটির পাশে একটি কাঠের পিষণ যন্ত্র সেন্টার টেবিলে পড়ে আছে, একটু মোটা লাঠির মতো। তা দিয়ে সুইট ক্যান্ডিকে গুঁড়ো করে কফিতে মিশিয়ে পান করেছেন। নয়নতারা ধারণা করল ওটা মেডিসিন জাতীয় কিছুই হবে, কেননা লোকটি দুপুরেও মারাত্মক অসুস্থ ছিলেন। নয়নতারা সাহস করে ঘুরে ঘুরে একটু দেখারও চেষ্টা করল ফ্ল্যাটটা। ঘড়িতে 1:30 পার হলো। রাত 12টায় ঘুমিয়ে পড়া নয়নতারা ক্লান্ত চোখে বারবার এদিক ওদিক তাকাতে লাগলো। ভয় যেমন তেমন, বিরক্ত হতে লাগলো সে। এবং প্রগাঢ় নিস্তব্ধতার মাঝে হঠাৎই কলিং বেলের আওয়াজে থর থর করে কেঁপে উঠল। দরজা খুলতে এগিয়ে যাবার পথে বেডরুম থেকে বিকট শব্দে ভারী কিছু ভেঙে খান খান হওয়ার আওয়াজ এলো। খুবই এলোমেলো আওয়াজ। মাঝরাত ও বদ্ধ ফ্ল্যাটের নিস্তব্ধতা চিরে এই কঠোর আওয়াজ এই পর্যায়ে নয়নতারার পুরো শরীর জমিয়ে দিল। দরজাতে আবারও কলিং বেল বাজছে। কে এসেছে? নয়নতারার ঠোঁট জোড়ার চামড়া অবধি শুকিয়ে এলো। সে অদ্রিজকে ডাকার চেষ্টা করল। অদ্রিজ ভাইয়া, অদ্রিজ ভাইয়া। এরপর টের পেল আওয়াজটা তার কণ্ঠনালীতেই আটকে আছে। তার মনে হলো ছুটে পালাই, কিন্তু কোথায়? সে কতক্ষণ শান্ত হয়ে দাঁড়ানোর চেষ্টা করল। চাচু চলে যাওয়ার আগে সে মোটেই শান্ত আর সভ্য বাচ্চা ছিল না। চাচুর সাথে বহুরাতের মিশনের সহযাত্রীর ভূমিকা পালন করেছে। চাচু রাত বিরাত জলে জঙ্গলে গাছগাছাড়া উদ্ধার কর্মে বেরোতো। নয়নতারা হতো নিষ্ঠাবান সঙ্গিনী। তখন চাচু একটা কথাই বলতো, নয়ন, বিশ্রী ব্যাপার, তুই নিজের পায়ের শব্দে কেঁপে উঠছিস। শোন, যে কোনো ভয়াবহ মুহূর্তেও নিজেকে শান্ত রাখাটা হলো সবচেয়ে বড় অস্ত্র। নয়তো তোর হাতে মেশিন গান ধরিয়ে দিলেও তোর মেশিন গানের বিপরীতে শত্রুপক্ষের ছোড়া একতলা থুতুতেও তুই কুপোকাত হতে পারিস। কেননা স্নায়ু শান্ত না হলে মেশিন গান দিয়ে কি কি করা যেতে পারে তাই ভাবতে পারবি না। বি ক্লেম নয়ন, অলওয়েজ হ্যাভ টু বি ক্লেম। গট ইট, কমরেড? চাচুর কথা মনে পড়ে নয়নতারার চোখ ভরে উঠল, মুখে হাসি ফুটল। সে শুনতে পেল একটি গম্ভীর পুরুষালী কণ্ঠ ফিসফিস করে কানে কানে বলছে, অলওয়েজ হ্যাভ টু বি ক্লেম, কমরেড। এরপর সে ডোর হোল দেখতে পেল। এতক্ষণ চোখেই পড়েনি। নয়নতারা আরেকটু সাহস পেল। ডোর হোলে চোখ রেখে দেখল জুম করার মতো লম্বা বিকৃত এক স্বল্প পরিচিত মুখ দেখা যাচ্ছে। সিদ্ধার্থ বণিক। দরজা খুলল সে। সিদ্ধার্থের চোখ মুখ এবার আগের মতো হাস্যোজ্জ্বল নয়, চিন্তিত ও কাতর। 9 তলার সিঁড়ি চড়ে বেজায় হাঁপাতে হাঁপাতে বলল, ম্যাম, আপনি আমার সঙ্গে চলুন। কোথায়? গাড়িতে। অদ্রিজ ভাইয়া যাবেন না? যাবেন, প্লিজ আপনি চলুন আমার সঙ্গে। স্যার আসছেন এক্ষুনি। কোনো চিন্তা নেই, স্যার তৈরি হচ্ছেন, চলুন। আমরা নামতে থাকি। সিদ্ধার্থ হন্তদন্ত ভেতরে ঢুকে নয়নতারার ব্যাগ নিয়ে এলো। নয়নতারা বেরোবার আগে আরেকবার পিছনে তাকালো। তার মনে হলো কিছু একটা ঠিক নেই। এই ফ্ল্যাটে আসা অবধি সব কিছু যতটা স্বাভাবিক ছিল, এখন তার কিছু ব্যতিক্রম ঘটছে। সিঁড়িতে নামার পথে 5ম তলায় এসে নয়নতারা খেয়াল করলো তার হৃদযন্ত্র বড়ই অস্থির হয়ে পড়েছে। সে বুকে হাত চাপল। সিদ্ধার্থ কোমল নয়নে তার দিকে চেয়ে নরম করে বলল, দুঃখিত ম্যাম, আমি জানি আপনার কষ্ট হচ্ছে। আসলে 2 দিন আগে এলিভেটরটাতে একটু ড্যামেজ দেখা দিয়েছে। সার্ভিসিংয়ের জন্য কয়েকদিন বন্ধ ওটা। আপনি একটু জিরিয়ে নিন, আমি আছি। নয়নতারা একটু হাসল। আজকের আগে ভাবতেই পারিনি সিঁড়ি দিয়ে নামতেও পা লেগে আসতে পারে। নামতে ভালোই লাগতো আমার। সিদ্ধার্থ চিন্তিত মুখেই বিনিময় মিষ্টি হাসল। বিন্দু বিন্দু ঘাম জমেছে মেয়েটির কপাল ও নাকের ডগায়। ফর্সা মুখের ত্বকটি লাল হয়ে উঠেছে। নয়নতারা আবার নামতে শুরু করলো।
নয়নতারাকে গাড়িতে বসিয়ে ব্যাগটা জায়গা মতো রেখে সিদ্ধার্থ আরেকটু ক্ষমা চাওয়ার হাসি হেসে বলল, স্যারকে নিয়ে আসি, আপনি একটু বসুন এখানে কষ্ট করে, ভয় পাবেন না তো? নয়নতারা কিচ্ছু বলল না। সিদ্ধার্থকে চলে যেতে হলো। নয়নতারা বাস থেকে নামার পর থেকে এখন অবধি পুরো ঘটনা একবার ভেবে নিল। খারাপ কিছুই ঘটেনি, তবু তার কিশোরী মস্তিষ্ক এইটুকু ঠাহর করতে পারে কিছু একটা ঠিক নেই, এবং সেসবের পরও তাকে নিরাপদ ও চিন্তামুক্ত রাখতে অদ্রিজ প্রধান ও সিদ্ধার্থের ব্যস্ততা প্রবল। এটুকু ভালো না খারাপ সে বুঝল না। এই নিশুতি রাতে এক অচেনা স্থানে বিল্ডিংয়ের সারির মাঝে থেমে থাকা একটি গাড়িতে একা, কথাটি সে কাল অবধিও ভাবতে পারত না। আজ ভেবে গা শিরশির করে উঠল। এসি চালিয়ে গিয়েছে সিদ্ধার্থ, তবু মনে হলো সে ঘামছে, মাথা টনটন করছে। জীবনেও ঘুমোতে তার রাত একটা বেরোয়নি, কোনো অনুষ্ঠানের রাতেও না। আজ যে রাত 2টো পেরিয়ে গেছে, এটুকু সে বুঝল। দম আটকে বসে রইল। অদ্রিজ এলেন মিনিট 20 পর। এসেই আগে উঁকি মেরে নয়নতারাকে দেখলেন। তার ঠোঁট শুকিয়ে চড়চড় করছে, বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজানোর ব্যর্থ চেষ্টা ও ঢোক গিলছেন। ঘেমে কানের পাশ দিয়ে টপ টপ করে জল পড়ছে। অনবরত আঙুল, হাত, ঘাড় নাড়াচাড়া করছেন। স্টোলেস মুভমেন্ট, গা চুলকাচ্ছেন মাঝে মাঝে, যেন শরীরে কিছু লেগে আছে। খুঁচিয়ে তোলার চেষ্টা, বা কোনো পোকা হাঁটছে, বিড়বিড় করছে, তা সরানোর চেষ্টা। যতটা শান্ত আসার সময় লেগেছিল, ততটাই অস্বাভাবিক রকমের ছটফটে ভাবে গিয়ে ড্রাইভিং সিটের পাশে বসে পড়লেন ধূপ করে। কেবল একটা কড়া ম্যান পারফিউমের তরতরে ঘ্রাণ ছাড়া পোশাকে কোনো পরিবর্তন দেখা গেল না। 3/4 প্যান্টের সাথে কালো খয়েরি চেক শার্ট এবং হাতের লেদারের ব্রেসলেটের সাথে চকচকে পাটেক ফ্লিপ ব্ল্যাক ডায়ালের অসামান্য দামি ঘড়িটা দেখা গেল সিটে হাত ছড়াবার ফলে। গাড়ি চলতে শুরু করলে সিটের শরীর ছেড়ে দিয়ে ছটফট করতে লাগলেন। পিছু ফিরে নয়নতারাকে দেখলেন। আধারে চোখ দুটো নীল অঙ্গারের ন্যায় জ্বলন্ত দেখালো। কিছুক্ষণ পর সিদ্ধার্থ ডেকে বলল, ম্যাম, আপনি ঘুমিয়ে নেন একটু, নয়তো শরীর খারাপ করবে। চিন্তা করবেন না, সিদ্ধার্থ ইজ হিয়ার। এই যে গাড়ি ছাড়লাম, সকাল 10টা বাজতে বাজতে আমরা সিলেট। নয়নতারা কিচ্ছু বলল না। কিছুক্ষণ পর হঠাৎই রাত তীরের নিস্তব্ধতা ছিঁড়ে একটা টানা সুরেলা আওয়াজ উঠল। অদ্রিজের ঠোঁটে হারমোনিকা, চোখ দুটো বন্ধ, দুহাতে ঠোঁটের কাছে চেপে ধরা ছোট্ট বাদ্যযন্ত্র। তাতে এক কঠোর বিষণ্ণ সুর, কখনো উঁচু কখনো নিচু। টানার সময় সুর জল তরঙ্গের কম্পন ওঠে। এই হারমোনিকার সুর উদাস রাতের হাওয়ার সঙ্গে ভাসা মেঘগুলোর মতো চঞ্চল। শরতের আকাশে একলা পাখির করুণ শীষ, অথবা দূরে ছুটে চলা ট্রেনের হুইসালের মতো ধারালো। নয়নতারার শরীরের লোম খাড়া হলো, শরীর কেঁপে কেঁপে উঠল। অদ্রিজের কালো গাড়িটি ছুটছে, গন্তব্য দূরে। অদ্রিজ বাজিয়ে গেলেন কতক্ষণ, এরপর সব ফের নিশ্চুপ। তখন নয়নতারা ঘুমাবে না না করেও অজান্তেই কখন চোখ লেগে এলো। কতক্ষণ পর জানা নেই, আচমকা কিছু একটা পরিবর্তনে মস্তিষ্ক সজাগ হয়ে ঘুম ভাঙল। চোখ মেলে টের পেল গাড়ি থেমে আছে। পরিবেশ কিছু ব্যতিক্রম। সকাল হয়নি, হবার বাকিও নেই। আলো ফুটেছে, অর্থাৎ ফজরের আজান হয়ে গেছে। গাড়ি এখন একটি ব্রিজের ওপর, নিচে সরু জলাশয়, কিছু অদ্ভুত ধরনের জাল পাতা দূরে দূরে, ইলিশ মাছ তোলার জাল। রাতের আধার কাটার মুহূর্তে বাংলার 8 পৌররূপ এত রহস্যময় সুন্দর হয়ে ওঠে, কে জানতো? নয়নতারার শিল্পী মন কিছুক্ষণ বর্তমান পরিস্থিতি ভুলে শুধু দৃশ্য দেখে গেল। ঘুমাবার আগে সে হারমোনিকার চিত্ত মাতাল সুর নয়নতারার তৃষ্ণা জাগালো। সে ঘুম ঘুম চোখে খুঁজল হারমোনিকাটি, পেল না। বরং গড়গড়ানির মতো গাড়ির জানালা দিয়ে উঁকি মেরে দেখল অদূরেই ব্রিজের ওপর থেকে ঝুঁকে পড়ে অদ্রিজ বমি করছে।
পাশে সিদ্ধার্থ ব্যাকুল হয়ে দাঁড়িয়ে। নয়নতারা এ পর্যায়ে বিরক্ত হয়ে মনে মনে বলল, এ লোকের তো কঠিন ডায়রিয়া আছে মনে হচ্ছে, নাকি প্রেগনেন্ট। দফায় দফায় এত বমি তো গর্ভবতী মহিলারাও করে না। কিন্তু চাপাচাপি করেও দরজা খুলতে পারল না। ওটা লকড, কাজটা সামান্য খোলা, ভেতরে ঝিরিঝিরে হাওয়া আসছে মৃদু। নয়নতারার আলুথালু বেনি থেকে বেরোনো অবাধ্য চুলগুলো দোল খাচ্ছে তালে তালে। শুধু বোতল থেকে পানি ঢালছে, তা দিয়ে অদ্রিজ কুলি করছেন আর বারবার কাউকে কল করছেন। বারবার ব্যর্থ হচ্ছেন। অপর পাশের লোকটি কল তুলছেন না। বেশ কয়েকবার ব্যর্থ হয়ে অদ্রিজ অসামান্য শক্তির সাথে গাড়ির পেছনে ধুম করে দুটো ঘুষি মারলেন। মুখ থেকে বেরিয়ে এলো গালি, অ্যাশু বাস্টার। গোটা গাড়িটি দুলে উঠল। অ্যানি নিজের ডান কাঁধের দিকে চেয়ে দেখল, একটি নিষ্পাপ মুখ তার কাঁধে খানিকটা নিশ্চিত জায়গা দাবি করে মাথা রেখে ঘুমুচ্ছে। সেই লোকটির কোলে আরেকটি ছোট্ট শরীর। সেই ছোট্ট শরীরটি মানুষটিকে আঁকড়ে ধরে ঘুমিয়ে আছে। আকাশ কালো থেকে গাঢ় নীল এবং তা থেকে ফর্সা হবার পথে। জানালা দিয়ে ঝিরঝির করে হাওয়ারা এসে তার খোপার বাঁধন থেকে ছুটে আসা চঞ্চল চুলগুলোকে দোলা দিচ্ছে। তার চোখে মুখে এসে লেগে অ্যানির চোখ আড়াল করছে। অ্যানি যে অবাক চোখে মনোযোগ সহকারে তার জীবনটা দেখছে, তা বোধ হয় ভোরের হাওয়ার খুব একটা ভালো লাগছে না। কিন্তু কেন? অ্যানির এত সুন্দর জীবন দেখে কি ভোরের হাওয়ার ঈর্ষা হচ্ছে? নতুন একটি সিনেমার গান এসেছে কয়েকদিন হলো, কানে আসে এদিক ওদিক থেকে। অ্যানি তার ঋণিঝিনি গলায় মৃদু স্বরে গেয়ে উঠল, আজকে হাওয়া ছন্ন ছাড়া, আজকে হাওয়া বেবাগী, আজকে সময় খোশ মেজাজে, আজকে সময় সোহাগী। অ্যানি মিষ্টি হাসলে তার দাঁত কপাটের নিম্নাংশে সূক্ষ্ম গজদাঁতের একাংশ বড় পরিমিত আকারে দৃশ্যমান হয়, খুব যত্নে, যা দর্শক দেখবে মুগ্ধ হবে, কিন্তু খুব অল্প সময়ের জন্য দেখতে পাবে বলে, আর এক নজর দেখতে তর্পে যাবে, এমনই রূপের আয়োজন। অ্যানি আলগোচ্ছে নওফেলের মাথাটা কাঁধ থেকে নামিয়ে সিটে রেখে ঝুঁকে পড়ে ব্যাগ থেকে তার ডায়েরিখানা বের করল। কলম ডায়েরির ভাঁজেই দাঁড়িয়ে। অ্যানি কতক্ষণ চেয়ে রইল ডায়েরিটির দিকে। রং পুরনো এই ডায়েরিখানার মূল্য অ্যানি জানে না, শুধু জানে এই ডায়েরিখানা হারালে সে সুস্থ থাকবে না, কারণ সে একজন লেখিকা, আর একজন লেখিকা তার পুণ্ডলিপি হারিয়ে সুস্থ থাকতে পারে না। লেখিকা হিসেবে সে এখনও গোপন। সে একটি গল্প লিখছে, আজ কতগুলো বছর ধরে, কিন্তু এখনও গল্পটি শেষ করতে পারেনি। কবে শেষ হবে তাও জানে না। ডায়েরি তার পৃষ্ঠা আছে 50টার মতো। এই 50টা পৃষ্ঠাতে তার লেখা শেষ করতে হবে। সে যখন গল্পটি লিখবে বলে ডায়েরি হাতে নেয়, তখন এটাও ঠিক করেছিল এই ডায়েরির দৈর্ঘ্যই হবে তার লেখা গল্পের দৈর্ঘ্য, এর বেশি বা কম নয়। তবে তার এই লেখালেখির অভ্যাসের ব্যাপারে কেউ জানে না। নাফি জানে, কারণ সে বোঝে না। চা বাগানের মাটি চিরে ওই তো সূর্য উঠছে। সূর্যের কিরণে সে অ্যানির সরু নাকে শোভাবর্ধনের কাজে নিয়োজিত হীরের নাকফুলটিতে প্রতিসরিত হয়ে জানান দিল তার উদয়ের বার্তা। অ্যানি ঝটপট ডায়েরিটা ব্যাগে ঢুকিয়ে ফেলল। চলন্ত বাসে লেখা সম্ভব না, যদিও সে চেয়েছিল এই ফাঁকে একটু সিলেটের প্রকৃতি থেকে সৌন্দর্য ধার নিয়ে গল্পের দৃশ্যে যুক্ত করতে। গল্প উপন্যাসে প্রকৃতির বর্ণনা মাধুর্য আনে কিনা। সকাল 8টার দিকে দুটো বাস প্রবেশ করলো সিলেট শহরে। ততক্ষণে প্রায় গোটা বাসটা জেগে উঠেছে। একাধারে 7-8 ঘন্টা বসে থেকে সকলের কোমর ও পা অবশ প্রায়। তবে সিলেট শহরের মাঝখানে প্রবেশের পথে সারি সারি চা বাগান পাওয়ার পর পুরো বাস হৈ হৈ করে উঠল। যারা সঙ্গে ক্যামেরা এনেছিলেন শ্যুট করতে লাগলো, আনন্দে চিৎকার করতে লাগলো। গন্তব্যে এসে পড়েছে। সিলেট শহর তুলনামূলক অভিজাত। প্রকৃতির যেমন বাহার, শহর অঞ্চলে অভিজাতও ভারী। যেহেতু সফরে যাত্রী অনেক,
কোন একটি হোটেলে সকলের থামার ব্যবস্থা করা সম্ভব না। সাধারণ যারা দ্বিতীয় বাসে এসেছে তাদের জন্য মাঝারি রেন্টের হোটেলের ব্যবস্থা হয়েছিল। এদিকে শহরের চেয়ে সুবিধাজনক স্থানে অভিজাত হোটেলগুলো স্টার প্যাসিফিক যাতায়াত সুবিধাসহ শহরের প্রাণকেন্দ্রে এটার অবস্থান। কিন্তু পথ ঘুরে অদ্রিজ নিজের ও পরিবারের থাকার জন্য 6টা রুম বুক করেছে হোটেল রোজভিউতে। সেখানে নিজের জন্য সবচেয়ে বিলাসবহুল এক্সক্লুসিভ স্যুট, যা গোটা একটি ছোটোমোটো ইউনিট। বন্দের অ্যানিদের জন্য রয়্যাল স্যুটে 5টি কামরা বুকিং ছিল। এই হোটেল রোজভিউ এর অবস্থান মূল শহর থেকে 2 কিলোমিটার মতো দূরে। সেখানেই অদ্রিজ নিজের থাকার ব্যবস্থা করেছেন সবার থেকে আলাদা। বাকি যাত্রী যারা চাঁদা দিয়ে এসেছিলেন তাদের জন্য স্টার প্যাসিফিক চমৎকার থাকার জায়গা আগে থেকেই বুকিং করা ছিল। অদ্রিজের নিযুক্ত ব্যবস্থাপকেরা সেখানে চেক ইন করে সকলকে রুম বুঝিয়ে দিল। ক্লান্ত দেহ নিয়ে সকালের খাওয়া দাওয়ায় বসে পড়ল তারা। কিন্তু হোটেল রোজভিউ এর চেকিং টাইম গোলমেলে, বন্দের রেগেমেগে একাকার। লবিতেই বেশ খানিকটা সময় বসে থাকতে হলো। সকালের খাওয়াটা হোটেলের পার্ল ওরিয়েন্টের রেস্টুরেন্টে সেরে নিতে হলো। নফেল বেশ কয়েকবার অদ্রিজের নাম্বারে কল করলো, কল গৃহীত হলো না। ঋতুর ঠান্ডার সমস্যা। এই গরমকালেও বাসের জানালা দিয়ে আসা সকালের বাতাসে তার নাক আটকে আসছে, কাশির উপক্রম হচ্ছে। কিন্তু সে পাথরের মতো শক্ত হয়ে বসে আছে, কারণ তার কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে সেতু। সেতু জেগে উঠলে মুহূর্তের মাঝে নিজেকে ঋতুর কাছ থেকে সরিয়ে নেবে। যতক্ষণ ঘুমোবে ততক্ষণ কেবল তার মাথাটা ঋতুর কাঁধে থাকবে। তাই ঋতুর চোখ বুঝে নিঃশ্বাস আটকে রাখলো, পাছে শ্বাস প্রশ্বাসের ওঠানামা সেতুর ঘুম না ভাঙিয়ে দেয়। সেতুর মানুষ পছন্দ না, কাউকে না। তা বলে ঋতুকেও সেতু একটু ভালোবাসে না। ঋতুকেও সে মানুষের কাতারে ফেলে রেখেছে। ঋতুর মাঝে মধ্যে মনে হয় সে রাস্তার কুকুর অথবা পেয়ারা গাছের কাঠবিড়ালি হলেও পারত। তাদের সাথে সেতু হাসে, একতরফা গল্প করে, নিজের খাবার ভাগাভাগি করে খায়। আর একটি মানুষ এই সময় ঘুমন্ত। তার কততম সিলেট যাত্রা এটি, ঋতুর হিসেব নেই। ঋতু ছোট ছিল তখন লোকটা ফুরুত ফুরুত করে ভ্যাক ভ্যাক গুটিয়ে চলল প্রকৃতির খোঁজে। পাহাড় অঞ্চলে নাকি প্রকৃতির ভাণ্ডার বসে আছে। ফেরার সময় সেখান থেকে একগাদা গাছ গাছড়া, হলুদ চন্দন, এলোকাশিয়া, কাফর লাইম, চা বাগানের ভ্যাগ, পলি প্যাটেটেস, নিওকোমিস্টেক্স, পাহাড়ি লতাগুলো, গেলো নামের এক সরীসৃপ ইত্যাদি ধরে বেঁধে নিয়ে হাজির। ওসব ঘরে তুলতে না দিয়ে রবিনা চপ্পল হাতে তাড়াতেন। আজ তাই সিলেট শহরে বাস প্রবেশের পর তার চোখে বাকিদের মতো কৌতূহল, উচ্ছ্বাস আর মুগ্ধতা নেই। সে এখন ঘুমোচ্ছে। রাতে বাসের দরজা পাহারা দিতে দিতে হাতে জড়ানো রক্তমাখা কাপড়টা খুলে ফেলে দিয়েছে কোথাও। সাদা পাঞ্জাবি পরা শরীরটা বাসের মেঝেতে আরাম করে ঠেসে বসিয়ে রেখেছে। হকের বাড়ির পুরুষের মতো অহংকার তার নেই। নিচে বসে, মাটিতে বসে টিনের থালায় ঘপাঘপ পেট ভরে ভাত খেয়ে উঠবে, এসব সে বড় শ্রেণীর লোকেদের মানায় না। এ ভাবনার অস্তিত্ব তার অবস্থানের কয়েকশো কিলোমিটারের ভেতরে নেই। ছোট বড় শব্দ দুটোই বেকার। এই নিয়ে একবার সন্টুর অঙ্ক শিক্ষকের সাথে ঝামেলা বাঁধল। সন্টুকে পড়ানোর জন্য কালাম হক এক বিরাট প্রফেসরকে রেখেছিলেন হোম টিউটর হিসেবে, নাম আবুল ফজল। প্রফেসর আবুল ফজল সাহেব বেজায় নিয়মতান্ত্রিক মানুষ। পোশাক আশাক টিপটাপ। শার্ট পরার পর কোনোই ভাঁজ করলে শার্টের হাতায় ভাঁজ পড়বে বলে তিনি যথাসম্ভব হাত টান টান করে হাঁটতেন। সমাজের উঁচু স্তরের জনগণ ছাড়া কারো সালামের জবাব দেওয়া অবধি পছন্দ করতেন না, কারণ নিচু স্তরের মানুষ মাত্রই নিয়মহীন, বিশৃঙ্খল, অমনোযোগী। এক শীতের সকালে প্রফেসর সাহেব ঋতুদের নিচতলায় খোলা বারান্দার টেবিলে সন্টুর একটি অঙ্ক 7 বার বোঝালেন।
এবং সন্টু অষ্টমবারেও যত্নের সাথে অঙ্কটি ভুল করে বসে রইল। প্রফেসর সাহেব মধুর হাসি এসে বললেন, সোহাইল, তুমি যে অঙ্কটিতে এতবার ভুল করেছ, যখন অঙ্কটি তুমি একবার নির্ভুলভাবে শিখবে, এরপর আর জীবনে ভুলবে না। আমরা যে বিষয়ে বারবার ভুল করি সেটাতেই আমরা বেশি দক্ষতা অর্জন করি। ভুল করা একটুও খারাপ না। এসো, আমি আবারও বুঝিয়ে দেই। রুয়াদ তখন শান বাঁধানো উঠোনে বসে সংবাদপত্র পড়ছে। তার পরনে চেক লুঙ্গি আর গায়ে ঘিয়ে কালারের শাল চাদর। হকবাড়ির কেউ লুঙ্গি পরে না। লুঙ্গি হলো পরিশ্রমীদের পোশাক। কালাম হক বিশ্বাস করেন, একজন অভিজাত বংশের ঠিকাদার হিসেবে তিনি লুঙ্গি পরতে পারবেন না। লুঙ্গি হলো তার অধীনে কর্মরত মিস্ত্রিদের পোশাক। তাই তিনিও যদি লুঙ্গি পরেন, রাজা প্রজার তফাৎ ভুলে বসবে লোকচক্ষু। এটা অনর্থ। কিন্তু রুয়াত হয়েছে এক ফকিন্নির বাচ্চা। এর কারণ তার মা রুবিনা, অর্থাৎ ওর বড় ভাবি। মহিলাকে গরিবের ঘর থেকে তুলে এনে তার বড় ভাইজানের সাথে বিয়ে দিয়ে এরকম ফকিন্নি রুয়াদের জন্ম দেবার সুযোগ করে দেওয়া হয়েছে হক পরিবারে। যুবক ছেলে, চাল চলন একেবারে ছোটলোক প্রকৃতির, আর ভাবনা চিন্তার কথা তো বলাই যায় না। পাগল এক নম্বরের। সেদিনও প্রফেসর সাহেবের মহাবাণী শুনে রুয়াত হেসে উঠল। প্রফেসর সাহেব ঘাড় ঘুরিয়ে ইংরেজিতে বললেন, এনিথিং রং রুয়াত? এভরিথিং ইজ রং স্যার। হোয়াট ডু ইউ মিন? বাংলায় বলি স্যার, দুটোর বেশি ইংরেজি বাক্য বললে আমার দাঁতে পোকা ধরে। স্যার, আপনি নাকি সন্টুর সহপাঠী মনির হোসেনকে কলেজ থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন? ও আচ্ছা, তা তুমি কি কলেজের কর্তৃপক্ষের দায়িত্বে আছো রুয়াত? তোমার কানে সব যায় বুঝি? জি, আমরা স্যার বনে বাজারে ঘুরে বেড়ানো লোক তো, বোঝেনি। প্রফেসর তাচ্ছিল্য করে হাসলেন। তা তোমার ওই গাছপালার কোচিংয়ে গিয়ে নালিশ করেছে বুঝি? তুমি এখন জগদীশ চন্দ্র বসু থেকে আবার আইজ্যাক নিউটন হলে নাকি? ছাত্রদেরকে গাছপালা ছেড়ে ক্যালকুলাস ম্যাথও শেখাবে? রুয়াত হাসল। নাম ভুল করলে হবে না স্যার, আয়ুর্বেদিক কোচিং সেন্টার। ও হ্যাঁ, সরি, ভুল হয়েছিল। আয়ুর্বেদিক দান তহবিল পাঠদান সেন্টার। রুয়াত হাততালি দিল। চমৎকার নাম। কোচিংয়ের নাম সম্পাদনা করতে হবে। নামের ক্রেডিট আপনাকে দেব স্যার। দিও, এই নামই দিও। বিনে পয়সায় ছাত্র কল্যাণ করছো। লোকের সাবাসী পেতে সে ব্যাপার ব্যানারেও লেগে থাকা দরকার। তা সে গিয়ে কি বলেছে তোমায়? বেশি কিছু বলেনি। বলল বহিষ্কার করতে চেয়েছেন কলেজ থেকে। ও নাকি আপনার অঙ্ক ক্লাসের বদনাম করেছে। আপনি এত ভালো অঙ্ক পড়ান, আর সেই ক্লাসে ও অঙ্ক পারে না। কঠিন হলো প্রফেসরের মুখ। হ্যাঁ, পারে না। সায়েন্স পড়তে পয়সা লাগে। প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা প্রাইভেট টিচার দিতে হয়। তা না হলে অঙ্ক পারবে কি করে? আর অঙ্ক না পারলে সায়েন্স পড়াই বা কেন? আর কলেজেই বা কী কাজ?